এই ফেসিবাদের একজন সম্পাদক তাকে পিস্তল ঠেকিয়েছিল। শেখ হাসিনার পতন হয়েছে, এদের কত বড় ক্ষমতা! এরা সাংবাদিকের মাথায় পিস্তল ঠেকায়, বেতন দেয় না। সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার কথা বলা হয়েছে, সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা যেটি বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একটি টেলিভিশন, একটি পত্রিকাকে বন্ধ করা যাবে না। প্রয়োজনে তাদের নাম বদলাতে হবে, প্রয়োজনে ম্যানেজমেন্ট বদলাতে হবে, কিন্তু সেখানে হাজারো সাংবাদিক, হাজারো সেখানকার কর্মকর্তা সবাই তো আর ফ্যাসিবাদের দালাল না। তাদের পেটে লাথি মারলে সেটি অন্যায় হবে। সুতরাং সময় টেলিভিশনের প্রয়োজনে নাম বদলান, তাদের ম্যানেজমেন্ট বদলান, প্রয়োজনে মালিকানা বদলান, সব বদলান, কিন্তু সময় টেলিভিশনের যে সম্প্রচার সেটি বন্ধ করা যাবে না। যারা অসহযোগিতা করছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। এদেরকে দরকার নেই। আমার হাজারো ভাই আছে, তরুণ আছে, যুবক আছে, তাদেরকে পুলিশে নিয়োগ দিতে হবে। কোন আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়ায়নি। আমরা দেশের ছাত্র, যুবক, জনতা জেগে উঠেছিলাম এবং রাজপথের লড়াইয়ের মাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে এনেছি। টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না। অতীতের বাংলাদেশ আর আগামীর বাংলাদেশ একই রকম হলে সেটি আমরা মেনে নিব না। আমরা চাই নতুন বাংলাদেশ। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ অংশগ্রহণ করতে পারবে না, কোনো অর্থ পাচারকারী অংশগ্রহণ করতে পারবে না, কোনো হত্যাকারী অংশ নিতে পারবে না। আগামীতে জাতীয় সংসদে অংশ নিবে যাদের ফ্রেশ ইমেজ রয়েছে, যারা জনগণের কল্যাণে কাজ করে। কালো টাকার বাহাদুরি দেখিয়ে, টাকা ছিটিয়ে ভোট কিনে আপনি এমপি হবেন, এদেশের জনগণ সেটি হতে দিবে না। আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। সুতরাং আপনি আবার ক্ষমতায় এসে আপনি আবার একই কর্মযোগ্য করবেন। আমরা ৭১-এ রক্ত দিলাম, ৯০-এ রক্ত দিলাম, আমরা ৭-৮-এ রক্ত দিলাম, আমরা ২৪-এ রক্ত দিলাম, আবার সামনে রক্ত দিব। বারবার কি এই আন্দোলন করে বেড়াবো? এটি আমরা করতে রাজি নয়। আমরা এখন সকল দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বাংলাদেশের কাণ্ডারি হবে এদেশের ছাত্র এবং যুব সমাজ, এদেশের তরুণ নেতৃত্ব। আরেকটি বিষয় আপনাদের না বললেই না, আজকে এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নজরুল ইসলাম খান, তিনি এখানে হলো, আপনারা সকলেই চিনেন যে মেজর জেনারেল ইব্রাহিম, তার সাথে গণ অধিকার পরিষদের বেশ ভালো সম্পর্ক ছিল। তো একদিন তিনি আমাকে এবং আমাদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দাওয়াত দিলেন। সেখানে দেখলাম যে ডিজিএফআইয়ের একজন বড় কর্মকর্তা, আমরা জানতাম না। তিনি এর আগেও তার বাসায় বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডেকেছেন। তো ওই দিন দেখলাম যে ডিজিএফআইয়ের একজন বড় কর্মকর্তা। আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টি দেখে আমরা বিব্রত হয়ে গেলাম যে তিনি আমাদেরকে এইভাবে একজন ডিজিএফআইয়ের কর্মকর্তার সামনে কেন ডাকলেন। হঠাৎ করে আমাদেরকে বলা হলো যে নির্বাচনে যেতে হবে। আমরা ওই ডিজিএফআই কর্মকর্তার সামনেই বললাম যে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো না। আমরা সরাসরি বলে দিয়েছি, যে কারণে ডিজিএফআইয়ের কর্মকর্তা সেখানে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। মানে তিনি বুঝালেন যে আপনি কাদেরকে ডেকে এনেছেন যারা নির্বাচনে যেতে চায় না। ইব্রাহিম ভাই তাকে বোঝানোর চেষ্টা করলেন। দেখেন, আজকে ইব্রাহিম ভাই নির্বাচনে গিয়েছিল, আমরা তরুণ নেতৃবৃন্দ আমরা নির্বাচনে অংশ নিই নাই। এখান থেকে প্রমাণিত হয় যারা তরুণ তারা কখনোই লোভের ফাঁদে পা দেয় না। যাদের বয়স হয়ে গেছে তারা শেষ বয়সে এসেও এমপি মন্ত্রী হতে চায়। সুতরাং আজকে কেন তরুণদেরকে গুরুত্ব দিতে হবে সেটি আমাদের সকলকে বুঝতে হবে। আজকে যাদের বয়স হয়ে গেছে তারা লোভে পড়তে পারে, কিন্তু আমরা লোভে পড়ি নাই। গণ অধিকার পরিষদ এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। 2018 সালে করেছিলাম এই আন্দোলন, আমরা সফল করেছিলাম। আপনারা সকলেই জানেন। এবং 24 সালে আজকে গণ অধিকার পরিষদের যে ভূমিকা, বিএনপি, জামাত ইসলাম তারা ভূমিকা রেখেছে, তাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে। কিন্তু তারপরে যে দলটি সবথেকে বেশি ভূমিকা রেখেছে এবং সবথেকে বেশি শহীদ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, সেই দলটি হলো গণ অধিকার পরিষদ। এটি আপনাকে স্বীকার করতে হবে। এখনো পর্যন্ত 9 জন ভাই গণ অধিকার পরিষদের 9 জন শহীদ হয়েছে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে কি ভূমিকা রেখেছি আপনারা সকলেই জানেন। আমাদের সভাপতি নুরুল হক নূরকে 2-2 বার অভিযান চালানো হয়েছে।
সভাপতি নুরুল হক নূর রিমান্ডে থাকা অবস্থায় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল আপনারা সকলেই জানেন। তার হাতে হ্যান্ডকাফ পরানো। এরপরেও তিনি কি বলেছিলেন বন্ধুগণ? তিনি বলেছিলেন এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন। এই যে সাহসী নেতৃত্ব, সাহসী বক্তব্য, এদেশের কয়েকজন নেতা এই ধরনের বক্তব্য দিতে পারে? পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় যে সাহসী নেতৃত্ব এই বক্তব্য দিতে পারে, আগামীর নেতৃত্ব দেশের চালিকা শক্তি হবে তারাই। সুতরাং অধিকার চেয়েছে, তাদেরকে অবশ্যই ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব চেয়েছে, অবশ্যই তাদেরকে দ্বৈত নাগরিকত্ব দিতে হবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এই সরকারের অর্থনৈতিক, গত সরকারের মানে আওয়ামী ফ্যাসিবাদের অর্থনৈতিক চালিকা শক্তি বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং প্রবাসীদের অবদান অস্বীকার করলে চলবে না। এই গণ অভ্যুত্থানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং আজকে এই আলোচনা সভা থেকে তারা যে দাবি জানিয়েছে, 10টা দাবি, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিগুলো পৌঁছে দেব। প্রবাসীদেরকে বলবো, আপনারা যেভাবে সংগঠিত হয়েছিলেন আপনারা সংগঠিত থাকুন।